আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ ঐতিহাসিক 10 জানুয়ারি। এই দিন 1972 সালে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফিরে এসেছিলেন। 1972 সালের 8ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি প্রথমে লন্ডন গিয়েছিলেন, পরে লন্ডন থেকে দিল্লি হয়ে তিনি এই দিন ঢাকায় ফেরেন। আজকে শ্রদ্ধার সাথে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালির জাতির পিতা, আমাদের স্বাধীনতার স্থপতি, তাকে স্মরণ করছি। আমি আজকে অনেকক্ষণ অপেক্ষা করেছি আপনাদের কিছু খবর দেব। এখনো সেই খবরগুলো পাইনি, কিন্তু কিছু আউটলাইন পেয়েছি, তো ভাবলাম আজকে আমি দেই। বাকি খবরটা আমি যদি পাই আমি আশা করি কালকে দেব। তো সেই খবরটা মূলত আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সম্প্রতি আমেরিকা সফর করছেন এবং আজকে তার প্লেনে ওঠার কথা। 12 তারিখে ঢাকায় ফিরবেন। তো তিনি মিটিং করেছেন আমেরিকার বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 2 দিন তিনি অনেকগুলো মিটিং করেছেন। এর মধ্যে আবার বাংলাদেশে যে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার শপথ গ্রহণ অনুষ্ঠানেও ডক্টর খলিল উপস্থিত ছিলেন। এই মিটিং এর, এই সফরের ডিটেইলস আমার পাওয়ার কথা। কিছু আমি আগে আপনাদের পরশুদিন হিন্টস দিয়েছিলাম, কিন্তু আজকে আমি যত রাতই হোক আশা করি পাবো। আমি যতটুক পেয়েছি সেটা নিয়ে আমি একটু কথা বলবো। যে এই মিটিং গুলোতে মূলত ডক্টর খলিলুর রহমান যে মিটিং এ যান, এখানে তাকে প্রচুর প্রশ্ন করা হয় এবং তিনি মোটামুটি এক ধরনের একজন আসামির কাঠগড়া যেভাবে দাঁড়ায় সেভাবেই তিনি এই প্রশ্ন উত্তরগুলো দেন। ট্রাম্প প্রশাসন ডক্টর ইউনূসের নানান কার্যকলাপে বিরক্ত। এখানে খেয়াল রাখবেন যে আমেরিকান যত স্বার্থ, আমেরিকা কিন্তু এই যে বাণিজ্য ঘাটতি কমানোর নামে আমাদের অতিরিক্ত দামে গম গছায় দিছে, এলএনজি যে নিয়ে দেশে হাহাকার চলতেছে, যে এলএনজি 900 টাকায় সিলিন্ডার পাওয়া যেত শেখ হাসিনার আমলে, এখন সেটা 3000 টাকায়ও পাওয়া যায় না। আপনি টাকা নিলেও সেটা পাবেন না। একটা ক্রাইসিস তৈরি হচ্ছে এবং এই ক্রাইসিসটা তৈরি হচ্ছে মূলত এই পিটার হাস যে কোম্পানিতে অ্যাডভাইজার হিসেবে কাজ করেন, সেই কোম্পানির জানুয়ারি থেকে এলএনজি সাপ্লাই করার কথা ছিল। শেখ হাসিনার সরকার এক একটা এলএনজি কিনতে $9 বা $10 দিয়ে, সেটা এখন 14+ মার্কিন ডলার দাম। তারপরেও এই জানুয়ারি থেকে দেওয়ার কথা ছিল, পিটার হাসের কোম্পানি সেটা সাপ্লাই দিতে পারেনি। সো দেশে এখন এলএনজির একটা ক্রাইসিস চলতেছে। ডক্টর খলিলের সাথে মানে আলোচনার এক পর্যায়ে ডক্টর খলিল বলেছেন যে আপনারা এই বিষয়গুলো সরাসরি ডক্টর ইউনূসকে কেন বলেন না। তো মার্কিন প্রশাসনের লোকজন বলেছে যে ডক্টর ইউনূসের সাথে কথা বলা যায় না, হি ডাজন্ট লিসেন টু এনিওয়ান। এবং ট্রাম্প প্রশাসনের লোকজন কিন্তু ডক্টর ইউনূসের সাথে খুব একটা কথা বলেন না। তো যে আলোচনাগুলো হয়েছে, প্রথমত একটা আলোচনা হয়েছে যে গাজায় আপনারা জানেন যে ট্রাম্প একটা প্রস্তাব করেছে যে একটা ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স সেখানে রিক্রুট করা হবে। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী যেমন বিভিন্ন দেশে যায়, কনফ্লিক্ট জোনে যায়, সেরকম ট্রাম্প একটা ফোর্স সেখানে ডিপ্লয় করার জন্য প্রপোজ করেছে। সেই ফোর্সটা কার আন্ডারে থাকবে, সেটা কি জাতিসংঘের আন্ডারে থাকবে নাকি সেটা মার্কিন প্রশাসনের আন্ডারে থাকবে, সেটা কিন্তু এখনো ডিসাইডেড না। সেই ফোর্সে পাকিস্তানকে যোগ দেওয়ার জন্য ট্রাম্প অনুরোধ করেছিল, তো বাংলাদেশকেও যোগ দেওয়ার জন্য বলেছে এবং পাকিস্তান বাংলাদেশকে অনেকখানি প্রভাবিত করেছে। সেই ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সে বাংলাদেশ সেনা সদস্যরা যাবেন। সেই ফোর্সের কাজ কি হবে? স্বভাবতই আইন শৃঙ্খলা রক্ষা কাজ হবে। গাজার যে পুনর্গঠন, সেখানে তারা হেল্প করবে। জনগণের জীবনযাপন স্বাভাবিক করার ব্যাপারে তারা হেল্প করবে। সেখানে যেসব সন্ত্রাসী গোষ্ঠীরা আছে তাদের নিরস্ত্রীকরণে কাজ করবে। একটু খোলামেলা ভাবে বললে হলো যে এই বাহিনীটি হামাসের বিরুদ্ধেও কাজ করবে বলে আমরা ধারণা করছি। যদিও এদের টার্মস অফ রেফারেন্স, কর্মপরিধি এগুলো এখনো সবই অস্পষ্ট, কিন্তু বাংলাদেশ সেখানে যাচ্ছে। সো বাংলাদেশের এই অংশগ্রহণ নিয়ে মুসলিম বিশ্বে কি প্রতিক্রিয়া হবে সেটা এখনো নিশ্চিত না। সুতরাং এই মুহূর্তে একটা বিতর্কিত পদক্ষেপ নিচ্ছে এবং সেখানে বাংলাদেশের পক্ষে ডক্টর খলিল কে এটা বলা হয়েছে। খলিল
এটা এগ্রি করেছে যে বাংলাদেশ ফোর্স পাঠাবে। ডক্টর খলিলকে তিনি প্রথম দিন বৃহস্পতিবার মূলত ট্যারিফ কমানোর জন্য আলোচনা করছিলেন। তো আহ, মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে ট্যারিফ কমানোর সম্ভাবনা খুব কম, বাট দে টুক এ নোট অফ ইট। কিন্তু সেই সময় ডক্টর খলিলের হাতে একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে, 5,146 জনের একটা লিস্ট। এই বাঙালিরা বর্তমানে আমেরিকায় অবৈধভাবে অবস্থান করছে এবং এদের খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফেরত পাঠানো হবে। এই তালিকাটি ডক্টর খলিলের কাছে আহ, দেওয়া হয়েছে। ডক্টর খলিলের সাথে মূলত 12টি পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে একটা অংশ যে এই যে সেন্ট মার্টিন নিয়ে আমরা অনেকদিন অনেক কথা শুনেছি। সেন্ট মার্টিনের একটা অংশ যেটা আধা কিলোমিটারের চেয়ে একটু বেশি, সেইটা আমেরিকাকে ব্যবহারের জন্য দেয়া হবে। এবং আপনারা খেয়াল করেছেন যে সম্প্রতি আমাদের পরিবেশ উপদেষ্টা বলেছে সেন্ট মার্টিনের একটা অংশ থাকবে রেস্ট্রিক্টেড জোন, যেখানে সাধারণ মানুষ যেতে পারবে না। ধারণা করা হচ্ছে সেই অংশটাই আমেরিকানদের হাতে তুলে দেওয়া হবে। শুক্রবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা হয়েছে সেটা হলো যে বাংলাদেশে যে নির্বাচনটা হবে 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনটা কি ফর্মে হবে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে প্রেস উইং এর সুবাদে কিংবা আমেরিকান যে বাংলাদেশ এম্বাসি আছে সেটার সুবাদে একটা প্রেস রিলিজ আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে প্রেস রিলিজে যে কন্টেন্ট গুলো আছে সেটা আমাদের এরশাদের স্বৈরাচারী প্রেস নোটের কথা মনে করিয়ে দেয়। ডক্টর খলিলের সাথে কি আলোচনা হয়েছে, তিনি কি কি ফেস করেছেন, তার অধিকাংশ বিষয়ের কোনো রিফ্লেকশন নাই, বরং মন গড়া তথ্যে ভরপুর ওই প্রেস রিলিজ। তো ওই প্রেস রিলিজকে আমরা অবিশ্বাস করতে পারি। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইনক্লুসিভ নির্বাচনের জন্য আবারও প্রেসার করা হয়েছে এবং এই যে নবনিযুক্ত রাষ্ট্রদূত উনি বাংলাদেশে পথে রওনা দিয়েছেন, হয়তো পৌঁছেও গেছেন কিংবা যাবেন। তিনি বাংলাদেশে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিটিং করবেন। নির্বাচন হবে কিনা এটা নিয়ে এখনো অনিশ্চয়তা আছে এবং ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদও নিশ্চিত না নির্বাচন হবে কি হবে না। আমি যখন এই প্রশ্নের উত্তরটি জানতে চেয়েছি আমাকে বলা হয়েছে নির্বাচন করার ব্যাপারে যেমন একটা প্রেশার আছে, আবার সবাইকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন করার ব্যাপারেও একটা প্রেশার আছে। যদি এটাকে পার্সেন্টেজ করি তাহলে একটা পক্ষ চাইছে যে কোনো ভাবে নির্বাচন করে ফেলা হোক, এই পক্ষটা হয়তো 30%, আর 70% চাইছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক। সেই অনিশ্চয়তার মধ্যে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে আসবেন এবং এছাড়াও আরো কিছু তৎপরতার কথা আমরা শুনছি যে যেহেতু ডক্টর ইউনূস ফেল করছে এই সরকার চালাতে এবং সে আওয়ামী লীগকে নিয়ে বা ইনক্লুসিভ নির্বাচন করতে চাইছে না, সুতরাং আন্তর্জাতিক একটা মহল এখন চাইছে ডক্টর ইউনূসকে সরিয়ে দিতে এবং ডক্টর ইউনূস সরে গেলে কে প্রধান উপদেষ্টা হবে সেটা নিয়ে এখন বাংলাদেশে কাজ চলছে। কয়েকজনকে প্রধান উপদেষ্টা হবার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, তারা রাজি হয়নি। এখন একজন অনেক সিনিয়র একজন বুদ্ধিজীবী অর্থনীতিবিদ তার কথা শোনা যাচ্ছে। আর অনেকেই বলছেন যে ডক্টর খলিল প্রধান উপদেষ্টা হবেন। তো ডক্টর খলিল এই বিষয়টি নাকচ করে দিয়েছেন। তিনি হয়তো পুনর্গঠিত উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে থাকবেন এবং সেই উপদেষ্টা পরিষদে আরো কারা কারা থাকবেন সেগুলো নিয়েও বাংলাদেশে কাজ চলছে। তবে প্রধান উপদেষ্টা হয়তো অন্য কেউ হবে। ডক্টর হোসেইন জিল্লুরের নাম শোনা গিয়েছিল, কিন্তু ডক্টর হোসেইন জিল্লুরের ব্যাপারে কয়েকটি রাজনৈতিক দলের সুস্পষ্ট আপত্তি থাকায় তার নামটিও বাদ গেছে। সো এখন ডক্টর ইউনূস সরে গেলে কে প্রধান উপদেষ্টা হবে সেটি নিয়ে একদিকে যেমন তৎপরতা চলছে, আবার যে কোনো ভাবেই হোক একটা নির্বাচন করবার জন্য ডক্টর ইউনূসদের পক্ষ থেকে আরেকটা তৎপরতা চলতে। তো সেই অবস্থায় আমরা এখনো এই অনিশ্চয়তায় দুলছি এবং আমাদের দেখতে হবে যে আলটিমেটলি কোন দিকে বাংলাদেশ যায়। এর মধ্যে আরেকটা ছোট্ট ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি তার উত্তরবঙ্গে একটা সফরসূচি ঘোষণা করেছিলেন এবং মৌলানা ভাসানীর কবরে যেতে চেয়েছিলেন। রংপুরে আবু সাইদের কবর
জিয়ারত করতে যেতে চেয়েছিলেন, এরকম তার কয়েকটা প্রোগ্রাম ছিল, কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধে তিনি এই কর্মসূচিটা প্রত্যাহার করেছেন। নির্বাচন কমিশন কেন তারেক রহমানকে এই সফর বাতিল করবার জন্য অনুরোধ করলো, সেটি খোঁজ নিয়ে আমরা জানলাম যে একটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে লিখিত আপত্তি জানিয়েছে। তারা বলেছে যে তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে যেভাবে সরকারি প্রোটোকল দেয়া হচ্ছে, সেটি নির্বাচনের লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি করার ক্ষেত্রে অন্তরায়, এবং পুরা সরকারি মেকানিজম এসএসএফ সব তারেক রহমানকে সার্ভিস দিচ্ছে, এবং সেই রাজনৈতিক দলটি মনে করছে যে ইট ইজ নট ফেয়ার। তো তারা তাদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন বিএনপি তারেক রহমানকে অনুরোধ করেছে এই সফর বাতিল করবার জন্য, এবং সারপ্রাইজিংলি তারেক রহমান তার সফর বাতিল করেছেন। সো এইটা নিয়েও বিএনপির ভেতরে কিন্তু এক ধরনের অসন্তোষ রয়েছে, এবং এটা যেহেতু নির্বাচনী সফর ছিল না, সেহেতু তারেক রহমান এই সফরে যেতে পারতেন বলে অনেকে মনে করেন। প্রিয় বন্ধুরা, রাজনীতি একদম মানে ক্লাইম্যাক্সের খুব কাছাকাছি চলে আসছে। সো লেটস ওয়েট অ্যান্ড সি, উই মে হ্যাভ সাম গুড নিউজ। আজ এ পর্যন্তই। প্রিয় সুধী, আপনারা জানেন পুরো পৃথিবী আজ একটা টালমাটাল অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে। এই টালমাটাল অবস্থাটি একদিনে, এক মাসে, এক বছরে তৈরি হয়নি। গত বছর থেকে, গত এক দশক থেকে পৃথিবীতে একটা বদলের হাওয়া বইছে। এই বদলের হাওয়াটি হচ্ছে মৌলবাদ নিপাত যাবে, মানবতাবাদ মুক্তি পাবে। এর ভিত্তিতে আপনারা যদি তাকিয়ে দেখেন, ধর্মীয় মৌলবাদ পৃথিবীর খুব কম দেশেই আছে। যে দেশগুলোতে আছে, এই দেশগুলো বেশিরভাগই মুসলিম রাষ্ট্র। এই মুসলিম রাষ্ট্রসমূহে মৌলবাদের মূল কারণটা কি? মৌলবাদের মূল কারণ হচ্ছে অশিক্ষা, কুশিক্ষা, দারিদ্রতা, বেকারত্ব এবং সর্বোপরি ধর্মান্ধতা। এই ধর্মান্ধতা পৃথিবীতে তাবৎ যুগেই ছিল, সব যুগেই ছিল। কিন্তু মানুষের শিক্ষা যখন মানুষের কাছে এসছে, প্রকৃত শিক্ষা, মানুষের কাছ থেকে ধর্মের জালে মানুষ যে অন্ধ, সেটা আস্তে আস্তে কেটে গেছে। কিন্তু মুসলমানদের ধর্ম 1400 বছর আগে সৌদি আরবে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এসছে। মুসলমানদের কিন্তু একটি স্ক্রিপ্ট রয়েছে, যেটি কোরআন শরীফ, পবিত্র কোরআন, যেটিকে 1400 বছরেও বিকৃত করা যায়নি, যেটি এখনো যেমনটা এসছে তেমনটি আছে। পৃথিবীর কেউ কিন্তু এটা নিয়ে ডিসপিউট মুসলমানদের মধ্যে নেই। তারপরেও মুসলমানদের মধ্যে এই মৌলবাদী চেতনার বিকাশ কেন হচ্ছে? 1400 বছর আগে যে ইসলাম ছিল, এখন কেন ইসলাম বদলে যাচ্ছে? 1400 বছর আগে যে অসাম্প্রদায়িক চেতনা ছিল, সেই চেতনা কেন এখন বদলে যাচ্ছে? বিষয়টি খুবই ভেবে দেখার ব্যাপার। মুসলমান বিশ্বের এখন দুরবস্থা। একটা সময় আপনারা জানেন, আল বিরুনি, আল খারেজমি, ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞান, গণিতশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সহ এমন কোনো শাখা নেই বিজ্ঞানের, গণিতের অথবা সমাজবিজ্ঞানের যেখানে মুসলিম বিজ্ঞানীরা, মুসলিম মনীষীরা 1200, 1000, 900, 800 সালে তাদের জ্ঞান বিজ্ঞান দিয়ে পৃথিবীকে সমৃদ্ধ করেনি। কিন্তু দিন যতই গড়িয়েছে, মুসলমানদের অবস্থা ততই খাটো হয়েছে। কালান্তর নামে একটি প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষে মুসলমানদের আগমন নিয়ে একটি কথা বলেছেন। কথাটি কি বলেছেন? যে পৃথিবীতে যখন একটি দেশ আরেকটি দেশকে অধিকার করে, অর্থাৎ একটি জাতি যখন অন্য একটি জাতিকে ইনভেড করে, তখন এই দুটি জাতির মিলনে অনেক কিছু যোগ হয়, গুণন হয়। অর্থাৎ আলো আসে, বাতাস আসে, হাওয়া আসে, অন্ধকার কেটে যায়। সেখানে বিশাল একটা সমাজ গড়ে ওঠে, যে সমাজটা 2 × 2 = 4 হয়। কিন্তু পৃথিবীতে একটা মাত্র ইতিহাস, সেটা হলো আরবরা যখন ভারতবর্ষে আসে, ভারতবর্ষে আসার পর এটা যোগ না হয়ে বিয়োগ হয়েছে। বিয়োগটা কি রকমের? যে একটা জাতি ছিল 4 মিলে, 4 জন মানুষ মিলে একটা জাতি ধরেন, সেই মানুষটি 2 × 2 ভাগ হয়ে গেছে, মুসলমান আর হিন্দু। এই যে বিয়োগ, এর কারণ কি? এর কারণ হচ্ছে অশিক্ষা। ধরেন 1400 শতকে যখন ইউরোপে রেনেসাঁর সূত্রপাত হয়, এর আগ থেকেই এই স্পেনে মুসলমান শাসন করেছে, আস্তে আস্তে স্পেন থেকে মুসলমান চলে গেছে। তারপরে আপনারা জানেন ওসমানীয় খেলাফত, ইউরোপের বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, গ্রিক, এই অঞ্চলের
অনেকগুলা দেশকে শাসন করেছে, তাদেরকে আস্তে আস্তে ইউরোপ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তারপর ওসমানীয় খেলাফত গেল, আব্বাসীয় খেলাফত গেল, আর কোনো খেলাফত টিকে রইল না। এরপর এই ইউরোপিয়ান বণিকদের রমরম অবস্থা তৈরি হয়। তারা ভাস্কো দা গামা, কলম্বাসেরা প্রথমে পথ দেখিয়ে দিল, পরবর্তীতে পর্তুগিজ এবং ইতালিয়ানদেরকে বাদ দিয়ে, মার্কোপোলোদেরকে বাদ দিয়ে ব্রিটিশরা বিশ্বের নানা অঞ্চলে ছড়িয়ে পড়ল বেলজিয়াম, নেদারল্যান্ড, তারা পুরো পৃথিবীকে দখল করলো। সেই দখলও একটা পর্যায়ে আর থাকলো না। আমেরিকার উদ্ভব হলো জার্মানির, উদ্ভব হলো জাপান, ব্রিটিশ, কানাডা, অস্ট্রেলিয়া। তা এখন পৃথিবীতে এমন একটা জায়গায় এসছে যে অমুসলিম যে রাষ্ট্রগুলা, বিশেষ করে ব্রিটেন, আমেরিকা, ইউরোপ, কানাডা, এই রাষ্ট্রগুলো পৃথিবীতে এখন খুব রাজ করছে। এদের রাজ করার মূল কারণ হচ্ছে এদের রাষ্ট্রের ভিত্তি হচ্ছে জ্ঞান, এদের রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে প্রযুক্তি, এদের রাষ্ট্রের ভিত্তি হচ্ছে মুক্ত চিন্তা, এদের রাষ্ট্রের ভিত্তি হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা। অন্যদিকে মুসলমানরা 700 শতক থেকে 800 শতক থেকে 1400 শতক পর্যন্ত যারা পৃথিবীতে রাজ করে বেরিয়েছে, তাদের এখন পরাজয়ের সময়। এর কারণটা কি? এর কারণটা আছে, মাহাতির মাহমুদ আপনি জানেন, একজন মুসলিম স্কলার, রাষ্ট্রবিজ্ঞানী, দার্শনিক অথবা রাষ্ট্রনায়ক, যেটাই আপনি বলেন। তিনি একবার একটি লেখায় বলেছিলেন যে সারা বিশ্বে মুসলমানের দুরবস্থার মূল কারণ হচ্ছে জ্ঞানের শূন্যতা। তো তিনি ব্যাখ্যা করে বলেছেন, ইসলাম ধর্মে একটি হাদিস আছে, তালাবুল ইলমে পারিদাতুন ওয়ালা কুল্লি মুসলিমিন আতাল মুসলিমাত, অর্থাৎ মুসলমান নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। ফরজ শব্দটার অর্থ হচ্ছে অবশ্যই, মানে বাধ্যতামূলক। আর মুসলমান কারা সেটাও সোজা, কিন্তু জ্ঞান শব্দটা হচ্ছে বিশাল একটা বিষয়। এই জ্ঞানটাকে এখানে কি বোঝায়? বলছে ইসলামের প্রথম যুগে জলে, স্থলে, অন্তরিক্ষে যা কিছু মানুষের কাজে আছে সেটাকেই জ্ঞান হিসেবে ধরা হতো। কিন্তু কালক্রমে ইসলামের প্রগ্রেস বা সময়ের বিবর্তনে মোল্লাতন্ত্রের কাছে এই ইসলামের জ্ঞান শব্দটি মার খেয়ে গেল। মার খেয়ে কি হলো যে ইসলামের জ্ঞান বলতে শুধু ধর্মীয় জ্ঞানকে বোঝায়, এর বাইরে কিছুকে বোঝায় না। এই বিষয়টিকে ব্যাখ্যা করার জন্য আমাদের বিখ্যাত কবি, বাংলার বায়রন, কবি নজরুল ইসলাম, তিনি বলেছিলেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি কোরআন হাদিস চষে। সেই কোরআন হাদিস চষে বিবি তালাকের ফতোয়া খুঁজতে গিয়ে জ্ঞান শব্দটি, জ্ঞানের পরিধি মুসলমানদের কাছে ক্ষুদ্র হয়ে গেছে। এই বিশ্বে যা কিছু কল্যাণকর এখন আছে সেগুলাতে মুসলমানদের আর কোনো অবস্থান নেই। মুসলমানরা এখন আবিষ্কার করতে পারে না, উদ্ভাবনও করতে পারে না, শুধু ভোগ করতে জানেন। আর এই ভোগবাদী মুসলমানের কাছে ধর্মই হয়ে উঠছে একটি ইনস্ট্রুমেন্ট, জ্ঞান বিজ্ঞান চলে গেছে আতুর ঘরে। এই অবস্থায় এই ইরান, আপনারা জানেন 1989 সালে এই আয়াতুল্লাহ খোমেনি ফ্রান্স নির্বাচন থেকে এসে বা ইরানে একটি ইসলামী বিপ্লব ঘটায়। সেই ইসলামী বিপ্লবের পর আপনারা জানেন সৌদি আরবের পরে পৃথিবীর সবচেয়ে বেশি তেল, মধ্যপ্রাচ্যে যে সবচেয়ে বেশি তেলের ঘাঁটি সেটি হচ্ছে ইরান। জনসংখ্যা প্রায় 10 কোটি, বিশাল দেশ, 10 লক্ষেরও অধিক বর্গ মাইলের দেশ, বর্গ কিলোমিটারের দেশ। সেই দেশটি পারস্য, আপনারা জানেন পারস্যের সভ্যতা যদি আপনারা খুঁজতে যান, কমের দিকে 6000 বছর, খ্রিস্ট জন্মের 4000 বছর পূর্বে আর খ্রিস্ট জন্মের পরে 2000, এই 6000 বছরের ইতিহাস, জলজলে ইতিহাস, সূর্যবীর্যের ইতিহাস, জ্ঞান বিজ্ঞানের ইতিহাস, কবিতার ইতিহাস। সেই পারস্য এখন মুখ থুবড়ে পড়েছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গরিব দেশ ইয়েমেন, তারপরের গরিব দেশ হচ্ছে ইরান। অথচ ইরান থাকার কথা ছিল সৌদি আরব থেকেও ধনী, যাদের তেলের অভাব নাই, জনবলের অভাব নাই, সভ্যতার অভাব নাই, সংস্কৃতির অভাব নাই। তারা শুধু মরে গেছে এই ইসলামের ঠুনকো ব্যাখ্যার কারণে, ইসলামকে বোতলবন্দি করার কারণে। সব জায়গায় ইসলামকে প্রচার করতে করতে এমন একটা জিনিস দাঁড়িয়েছে, তারা এখন ইসলাম উৎপাদন করতে গিয়ে দেশকে কবর দিয়ে ফেলছে। এই অবস্থায় এখন এই দেশটি যেই কোনো সময় পতিত হবে, যেই কোনো সময় ভেঙে যাবে ইরান, যেই কোনো সময় পরাজিত হবে ইরানের আজকের দিনের রাষ্ট্রনায়করা। এবং ইরানের পরাজয়ের পর আপনারা কি দেখবেন? ইরান রাষ্ট্রটির বু কানেক্টেড দেখেন বাংলাদেশের সাথে ভারত, ভারতের সাথে পাকিস্তান, পাকিস্তানের সাথে আফগানিস্তান, আফগানিস্তানের সাথে ইরান, ইরানের সাথে ইরাক, ইরাকের সাথে তারপরে গিয়ে আপনি পাবেন ইয়েমেন। এই ইয়েমেন দেখেন এখন দুর্ভিক্ষ চলছে,
3 বেলার মধ্যে 1 বেলা খেতে পায় এরকম মানুষের সংখ্যা দেশের অর্ধেক। তারপরে ইয়েমেনের পাশে আসেন ইরাক, ইরাকও একদম সিত্তিসান হয়ে গেছে। ইরানের পর ইরাকের পর ইরান, সেটিও ধ্বংসপ্রাপ্ত। ইরানের আরেক সীমানায় আছে সিরিয়া, সেটিও ধ্বংস হতে হতে আর কিছু অবশিষ্ট নেই। তারপর আফগানিস্তান, 1500 বছর আগের যে মধ্যযুগীয় ব্যবস্থা সেটা ফিরে এসছে আফগানিস্তানে। তারপরে পাকিস্তান, 79 বছর বয়সে এই রাষ্ট্রে একটি সরকারকে 5 বছর টেনিউর পূরণ করতে দেয়নি। তারপরে তো আমরা বাংলাদেশ, এই বাংলাদেশও আজ ওই পুরনো শৌখিনদের হাতে জাতীয় পতাকা, জাতীয় সম্পদ সবকিছু আজকে খামছে ধরেছে সে পুরনো শকুনেরা। তো আমি বিশ্বাস করি ইরান এই পারস্যের পরাজয়ের পর বাংলাদেশ বুঝতে পারবে, বাংলাদেশের তরুণ সমাজ বুঝতে পারবে। আপনারা জানেন যে বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে তরুণ সমাজ। যারা আজকে ছাত্র তারাই তো আগামী দিনের নেতা, তারাই তো আগামী দিনের ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সমাজসেবী, রাজনীতিবিদ। তাদের মধ্যে যদি মৌলবাদের বিকাশ ঠেকাতে না পারেন, তাদের মধ্যে যদি বিজ্ঞান মনস্ক চিন্তাভাবনা না আনতে পারেন, তাদের কাছে যদি বিজ্ঞান না আসে, তাদের কাছে যদি পরিচ্ছন্ন চেতনাবোধ না আসে, তাহলে সমাজ কিন্তু অন্ধকার হতে বাধ্য। সবগুলো ইউনিভার্সিটিতে শিবিরের জয় জয়কার মানে হচ্ছে মধ্যযুগীয় চেতনার বিকাশ বাংলাদেশে শুরু হয়ে গেছে। এই বিকাশ ঠেকাতে হলে ইরানের মতো বিপ্লব দরকার। ইরানে যে বিপ্লব এখন হচ্ছে, বাংলাদেশের মানুষকে সেটা ফলো করতে হবে। ধর্মের সেই পুরনো চিন্তা চেতনা, দেন ধারণাকে বাদ দিয়ে আধুনিক চিন্তা চেতনায় ধর্মকে দেখার সময় এসছে। ধর্ম কিন্তু মানুষকে অন্ধ হতে শিখায় না, মানুষকে জ্ঞানী হতে শিখায়। কিন্তু ধর্মের যে জ্ঞানের সব পথ বন্ধ করে দিয়েছে ওই বিবি তালাকের ফতোয়া খুঁজতে খুঁজতে। কবি নজরুল, কবি রবীন্দ্রনাথ, জীবনানন্দ, এরা আমাদের সম্পদ। এই বাংলাদেশে তাদের চিন্তা, তাদের চেতনাকে আমরা ধারণ করতে হবে। আপনারা দেখেন যে বাংলাদেশ আজকে কি হচ্ছে, বাংলাদেশের মূল জনগোষ্ঠীর কত অংশ এই বিজ্ঞান চেতনার সাথে জড়িত, বিজ্ঞান চিন্তার সাথে জড়িত, আধুনিক মনস্কতার সাথে জড়িত নেই বললেই চলে। এটা যদি না করা যায় তাহলে ভবিষ্যৎ অন্ধকার। ইরানের পরাজয় অবিসম্ভাবী ভেবে আমি এইভাবে আশ্বস্ত হতে চাই, পৃথিবী এখন আর ধর্মান্ধদেরকে পৃষ্ঠপোষকতা করবে না। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত বসে আছে। আপনারা জানেন সিকিম এক সময় ভারতের অংশ ছিল না, কিন্তু ভারত সেটিকে তার অংশ বানিয়েছে। আপনারা জানেন কাশ্মীর নিয়ে নানান সমস্যা, কিন্তু সেটিও ভারতের অংশ। হায়দ্রাবাদের নিজামরাও ভারতের অংশ। তো বাংলাদেশ যদি মৌলবাদের এই আস্ফালন চলতে থাকে, তাহলে টুডে অর টুমোরো এই দেশটিও ভারতের অংশ হয়ে যেতে পারে। কিন্তু আমরা তা চাই না, কারণ আমরা 30 লক্ষ মানুষ জীবন দিয়ে, 2.5 লক্ষ নারী সম্ভ্রম দিয়ে এই দেশটিকে স্বাধীন করেছি। মুজিবের জীবনের যৌবনের বেশিরভাগ অংশ তিনি জেলখানার অন্ধ প্রকোষ্ঠে কাটিয়ে দিয়েছেন এই স্বাধীন দেশের জন্য। আমরা চাই না এই দেশটি পরাজিত হোক, এই দেশটি অন্য কেউ গ্রাস করুক, আমরা এটা চাই না। আসুন মৌলবাদীদেরকে ঠেকাই। এই মৌলবাদী চিন্তা চেতনাকে ঠেকাতে না পারলে আপনার সন্তানকে আধুনিক বিজ্ঞান মনস্ক চিন্তা চেতনায় যদি উদ্বুদ্ধ করতে না পারেন, তাহলে আপনার এবং প্রজন্মের পরাজয় বরণ করা ছাড়া আর কোনো পথ থাকবে বলে আমি মনে করি না।